রচনা তো গিয়ে শ্মশানের ধোঁয়া দেখে ভাবলো যে প্রচুর শিল্প হয়েছে, তৃণমূলের হয়ে যখন লড়ছে। সায়নী ঘোষ যে দেবাদিদেব মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল, যে তারপরে আমার হৃদয়ে কাবা আমার নয়নে মদিনা বলে গান গেয়েছিল হিন্দুর মেয়ে, বিজেপির তরফ থেকে উনি কোন রকম প্রতিশ্রুতি পাননি, দেবে না। কেন বিজেপি দেবে? জন্য এরা এই সমস্ত গুজব ভাসাচ্ছে এবং তার ভিত্তিতে ওরা এখন প্রাণপণ চেষ্টা করছে যাতে বিজেপিতে ঢুকতে পারে। সেখানে সুদীপ এখনই 29-এ কি হবে সেটা নিয়ে গুজব ভাসাতে আরম্ভ করেছেন। 29 তো বহুদূর, এখন বর্তমানেই বিজেপির ধারে কাছে ওদের দেবে কেউ, ঘেঁচতে দেবে না, ওরা এনসিপি হয়েই থাকবে। মমতার ঘরের বাইরেও না, মমতার বাড়ির বাইরে একটা ভিকিরির মতন সুদীপ বন্দ্যোপাধ্যায় মলিন মুখ করে দাঁড়িয়ে আছে। বাকিরা তো সব নগরীর নটি, এরা নগরীর নটি হিসেবেই মমতার কাছে পাত্তা পেয়েছিল এবং মমতা এদের টিকিট দিয়েছিল। এরা রাজনীতির জানে না এবং তাদের টিকিট দিয়ে, তাদের বহু টাকা দিয়ে সব নানা রকম করা হয়েছিল, যেটা একটা কামিনী কাঞ্চনের খেলা ছিল। আমি নিশ্চিত যে এনসিপি নোটার চেয়ে কম ভোট পাবে। দুবাইয়ের লোক মুম্বাইতে আসে চিকিৎসা করাতে, চেন্নাই যায় চিকিৎসা করাতে, দিল্লি যায় চিকিৎসা করাতে। আরে দুবাই যাচ্ছে চোখের চিকিৎসা করাতে, বোকা বোঝালেই হয়ে গেল, যা খুশি তাই বললেই হয়ে গেল। এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং বলো দেখি কোলা ব্যাং, এগুলো কি কবিতা? এ তো জঞ্জাল। এই জঞ্জাল থেকে উনি রয়্যালটি পেতেন, তার কারণ হচ্ছে জবরদস্তি করে সকলকে দিয়ে কেনাতেন। এনসিপিআই এর বৈঠক হলো কাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন 29-এ তাদেরকেও নাকি জায়গা দেওয়া হবে, এরকমটাই একটা তারা সিওরিটি পেয়েছে। 29-এও ইনাদেরকে জায়গা দেওয়া হবে। সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জি, জুন মালিয়া, শতাব্দী রায়, এই একগুচ্ছ তারকা মুখ তারা থাকবেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে 29 তো বহু দূরে। ব্রিটেনের প্রাইম মিনিস্টার হ্যারল্ড উইলসন একবার বলেছিলেন, উইক ইজ এ লং টাইম ইন পলিটিক্স। এক সপ্তাহ একটা রাজনীতির মানে রাজনীতির ক্ষেত্রে এক সপ্তাহ একটা খুব লম্বা সময়। সেখানে সুদীপ এখনই 29-এ কি হবে সেটা নিয়ে গুজব ভাসাতে আরম্ভ করেছেন। এটা বাস্তবে কি তাই করছেন, 29-এ উনি গুজব ভাসাচ্ছেন। আমি নিশ্চিত যে বিজেপির তরফ থেকে উনি কোন রকম প্রতিশ্রুতি পাননি, দেবে না। কেন বিজেপি দেবে? বিজেপি এদের এরা সমর্থন দিচ্ছে বিজেপির। বিজেপি তো নিজের থেকে সমর্থন চায়নি, এরা সমর্থন দিচ্ছে বিজেপির। এবং একটা রাজনৈতিক দল যদি কোনো কারুকে সমর্থন কেউ যেচে এসে দেয়, তাহলে তো সেটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলেছিল, এটা তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টি, আমরা তো যাত্রা পার্টি নই, আমরা কেন সমর্থন নেবো না, তোরা সমর্থন দিয়েছে। এখন ব্যাপার হলো যে এনসিপি তো একটা কোনো পার্টি নয়, এনসিপি একটা ভুঁইফোড় পার্টি। এই সেদিন হাওড়ায় জন্মালো এবং সেটাকে ওরা খপ করে ধরে একটা ছাতা হিসেবে ব্যবহার করছে। কিন্তু ওরা এও জানে যে এনসিপিতে থেকে ওদের কোনো ভবিষ্যৎ নেই, সেই জন্য ওরা এই সমস্ত খবর টবর ভাসাচ্ছে, এতে কোনো লাভ হবে। বিজেপিতে ঢুকতে হবে তবে ওদের ভবিষ্যৎ, ওরা এটাই ভেবে নিয়েছে। হ্যাঁ তাই, ঠিক তাই, বিজেপিতে ঢুকতে হবে। এনসিপিতে থেকে আজকে যদি একটা রাজ্যে নির্বাচন হয়, লোকসভা নির্বাচন হয়, এবং তার মধ্যে বিজেপি, এনসিপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং নোটা, এরা সবাই লড়াই করে, আমি নিশ্চিত যে এনসিপি নোটার চেয়ে কম ভোট পাবে। এরা তো এলাকায় বেরোতেই পারছে না, মানে এলাকায় এরা শুধু বলছে আমরা এলাকার কাজের জন্য দেখাশোনা করছি। কোথায় এলাকায় তো এদেরকে দেখা। বাজে কথা, এগুলো সব বাজে কথা, কোন এলাকায় কে যাচ্ছে? আর তুমি যাদের নাম করলে, তার মধ্যে সুদীপ ছাড়া তো কেউ রাজনীতির লোক নয়, বাকিরা তো সব নগরীর নটি। এরা নগরীর নটি হিসেবেই মমতার কাছে পাত্তা পেয়েছিল এবং মমতা এদের টিকিট দিয়েছিল। এরা রাজনীতির জানে না। আমি বহুদিন আগে বলেছিলাম যে এদের যে বিজেপিতে আনা হয়েছিল 2021 সাল আগে, এবং এদের মানে এদের কিছু কিছু এবং তাদের টিকিট দিয়ে, তাদের বহু টাকা দিয়ে সব নানা রকম করা হয়েছিল, যেটা একটা কামিনী কাঞ্চনের খেলা ছিল।
তো এবং তার ফলে তার তারা যারা এই সমস্ত অ্যাডভান্টেজ নিয়েছিল তারা বেশিরভাগ তৃণমূলে ফেরত চলে গিয়েছিল। যেমনি ওই মহিলার নাম কি, শ্রাবন্তী, হ্যাঁ শ্রাবন্তী, পার্নো ফার্নো কারা সব ছিল তারা সব ফেরত চলে গিয়েছিল। এদেরও তো এখন যাবার কোনো জায়গা নেই, সেই জন্য এরা তো তৃণমূলে ফেরত গিয়ে তৃণমূলেরও কোনো ভবিষ্যৎ নেই। সেই জন্য এরা এই সমস্ত গুজব ভাসাচ্ছে এবং তার ভিত্তিতে ওরা এখন প্রাণপণ চেষ্টা করছে যাতে বিজেপিতে ঢুকতে পারে। শতাব্দী রায় বলছে এলাকার উন্নয়ন। আমি বলি এলাকার উন্নয়ন, শতাব্দী রায়ের যে ক্ষেত্র, যেটা লোকসভা কেন্দ্র, সেখানে তুলু মণ্ডল তো উন্নয়নে উন্নয়ন, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা সোনা, সেইটা দিয়ে শতাব্দী রায় উন্নয়ন করতে পারলেন না। সব মিথ্যে কথা বলছি, একদম ডাহা মিথ্যে কথা বলছি। ও উন্নয়নের কিছুই জানে না, আজ পর্যন্ত কোনো কাজই করেনি উন্নয়নের। এই যে যত কটার নাম বললে তুমি, শতাব্দী, রচনা, রচনা তো গিয়ে শ্মশানের ধোঁয়া দেখে ভাবলো যে প্রচুর শিল্প হয়েছে, তৃণমূলের হয়ে যখন লড়ছে। মমতা ব্যানার্জি বলছে আমাদেরকে এনডিএ বলবেন, এনডিএ, আমাদেরকে এনসিপিআই ওইসব বলবেন না। এনডিএ বললে লোকে বললেই তো হবে না, পার্টির একটা নাম আছে, এনডিএ হচ্ছে একটা অ্যালায়েন্সের নাম, জোটের নাম, পার্টির একটা নাম আছে, পার্টির নামটা কি? রচনা ব্যানার্জি রাজনীতিতে একটা মানে কিন্ডার গার্ডেন স্তরের একটা আহ, মানুষ। তার কথাতে লোকে নাচবে যে কি তাকে কি বলবে আর কি বলবে না, হাস্যকর ব্যাপার। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইনাকে আপনি কিভাবে দেখেন? ইনারাও মিশে যেতে চাইছেন। হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে মিশে যেতে চাইবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি নানা রূপে দেখেছি। একটা সময় ছিল যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেটা যদ্দূর মনে পড়ে আমার 2004 কি 5 সালে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিল, বা তাড়িয়ে না দিলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একদম পাত্তা দিত না। তখন আমাদের সঙ্গে মমতার জোট ছিল, তখন আমরা প্রায় মমতার বাড়িতে যেতাম, কারণ সিনিয়র পার্টনার। সেই যাবার সময় আমরা দেখতাম যে মমতার বাড়ির বাইরে, বা মমতার ঘরের বাইরেও না, মমতার বাড়ির বাইরে একটা ভিখিরির মতন সুদীপ বন্দ্যোপাধ্যায় মলিন মুখ করে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ওর জন্য পরিচিত হাসি আছে, সেই হাসিটা হাসছি, কিন্তু এছাড়া আর কোনো অভিব্যক্তি নেই। মমতার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, মমতার কাছ থেকে যদি একটু কিছু ভিক্ষে পায়, কিছু একটা কৃপা দৃষ্টি পায়। কারণ তখন যদ্দূর আমার মনে পড়ছে, অনেকদিন আগেকার কথা, যদ্দূর আমার মনে পড়ছে মমতা ওকে টিকিট ফিকিট কিছু দেয়নি, শেষ পর্যন্ত ও উত্তর কলকাতায় এতে দাঁড়িয়েছিল, উত্তর কলকাতায় নির্দল হয়ে দাঁড়িয়েছিল। নির্দল হয়ে দাঁড়াবার ফলে আহ, তো ও বোধহয় সিপিএম জিতে গিয়েছিল সেবার, যদ্দূর মনে পড়ে আমার। সিপিএম জিতে গিয়েছিল কারণ ভোট ভাগাভাগি করে ওরকম হয়ে গিয়েছিল। এই ওর চেহারা। তারপরে তো তৃণমূলে ফিরে গেল, মমতা ওকে নিয়ে নিল, এবং নিয়ে নেবার পরে ও যেরকম ভাবে চাটুকারিতা করে, ও তা করে, এই সমস্ত করে আহ, চলে, সেরকম চালাতে লাগলো। এরও বহুকাল আগে ও প্রমোদ মহাজন যখন বেঁচে ছিল, প্রমোদ মহাজনের সময় খুব মাখামাখি করে বিজেপিতে আর ঢুকবার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে বোধহয় মমতা এই পদক্ষেপটা নিয়েছিল যে ওকে কোনো জায়গা দেয়নি, ওকে পার্টি থেকে বার করে দিয়েছিল, বা টিকিট ফিকিট দেয়নি। অনেকদিন আগেকার কথা, আমার যতদূর মনে পড়ছে বলছি। তো এই পরিপ্রেক্ষিতে সুদীপ সম্বন্ধে আর কি বলা যেতে পারে? আর তাছাড়া টিভিতে আমি যতটুকু দেখতে পাই, সুদীপ মানে শারীরিক ভাবে খুব ভগ্ন চেহারা, কথা জড়িয়ে যায়, একটু ইয়ে করে বলে না, পরিষ্কার করে কথা বলতে পারে না, মাথায় পরচুলো পরে, এইসব জিনিসগুলো তো খুব স্বাস্থ্যকর নয়। সাইকেলের ব্যাপারটা যে বহু পুরনো কথা। বহরমপুরে সুদীপ সাইকেল ঘটিত একটা ব্যাপার করেছিল, সেটা আর আমি খুব সবিস্তারে বলতে চাই না, কিন্তু যারা রাজনীতির খবর রাখে তারা জানে। সায়নী ঘোষকেও দেখা গেল কালকে, মানে বাংলার মানুষের মনও কিন্তু ভারাক্রান্ত যে সায়নী ঘোষ। সায়নী ঘোষের জন্য ভারাক্রান্ত কেন হয়? সায়নী ঘোষ যে দেবাদিদেব মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল,
যে তারপরে আমার হৃদয়ে কাবা আমার নয়নে মদিনা বলে গান গেয়েছিল হিন্দুর মেয়ে, সেই সায়নী ঘোষ এখন যদি অন্য কিছু একটা কথা বলে, 7 রকম উল্টোপাল্টা কথা বলে, তার জন্য কার হৃদয়ে ভারাক্রান্ত হবে? এরা এরা বিজেপিতে মিশে যাচ্ছে, আপনার কি মনে হয় এদেরকে নেওয়া উচিত না উচিত না? কোথায় মিশে যাচ্ছে? বিজেপি তো নেয়নি, নেবার কোনো লক্ষণও দেখাচ্ছে না, নিজেরাই বলছে, নিজেরাই এই সমস্ত গুজব ভাসাচ্ছে যে আমরা বিজেপিতে চলে গেছি, আমাদের এনডিএ বলবেন ইত্যাদি। এগুলো তো ওরা নিজেরাই বলছে, বিজেপি কখনো তো বলেনি। বিজেপি কিছু বলেছে কি এখনো পর্যন্ত? কিছু বলেনি। আর তাছাড়াও এনারাই নিজেরাই জল্পনা করছে যে 29-এ আবার আমাদেরকে টিকিট দেওয়া হবে। 29 তো বহুদূর। এখন বর্তমানেই বিজেপির ধারে কাছে ওদের দেবে, কেউ ঘেঁচতে দেবে না, ওরা এনসিপি হয়েই থাকবে। স্যার, আর একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চোখের চিকিৎসা করাবেন বলে বিদেশে। সেই সুপ্রিম কোর্টের মামলা আজকে হাইকোর্টে ফিরে এসেছিল, হাইকোর্ট না করে দিয়েছে। এসএসকেএমে যেতে হলে যান, হাইকোর্ট বলেছে। হাইকোর্ট এর আগেই এই কথাটা বলেছিল। অভিষেকের এখন বিদেশ যাবার এমন উদগ্র আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষাটা কেন বোঝা আদৌ কঠিন নয়। যে উনি চোখের চিকিৎসা বিকিৎসা তো বাজে ভাঁওতা, কেন এই বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষা, সেটা আহ, জন্য সেটা বোঝে যাচ্ছে, এবং সেটার বিরুদ্ধে হাইকোর্ট বলেছিল যে আপনি আগে এসএসকেএম এ যান, এসএসকেএম এ চোখ দেখিয়ে আপনি বলুন, তাদের কাছ থেকে লিখিয়ে আনুন যে তারা মানে আপনার বিদেশ যাবার মতন কারণ আছে, যে এই চিকিৎসাটা দেশে প্রয়োজন আছে, এই চিকিৎসাটা আমাদের দেশে পাওয়া যাবে না। আমি তো ব্যক্তিগতভাবে জানি যে আমাদের দেশে বেশ কিছু জায়গা আছে, যেমন এসএসকেএম এ তো আছেই, তাছাড়া পশ্চিমবঙ্গে অন্যান্য আছে, চোখের চিকিৎসার জায়গা আছে, নেত্রালয়ম বলে একটা আছে। তারপরে পশ্চিমবঙ্গের বাইরে হায়দ্রাবাদে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট আছে। তারপর চেন্নাইতে শঙ্কর নেত্রালয় আছে। এইসব জায়গায় বিদেশ থেকে লোক চিকিৎসা করাতে আসে, বিদেশ থেকে লোক চিকিৎসা করাতে আসে। তো সেখানে কেন যেতে চাইছে, কারণটা একদম জলের মতন পরিষ্কার, এবং এসএসকেএম কখনোই ওকে লিখে দেবে না। অতএব ও প্রথমে হাইকোর্টে প্রত্যাখ্যাত হলো, তারপরে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট ওকে হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল, ও হাইকোর্টে আবার এলো, এখন ওকে না করে দিয়েছে। মানে বিদেশে একটা কিছু ব্যাপার আছে আপনি বলছেন। খুব বড় ব্যাপার আছে, একটু ব্যাপার না, খুব বড় ব্যাপার আছে। আর বিদেশে দুবাইয়ের সঙ্গেও কিছু একটা কানেক্ট আছে। হ্যাঁ, দুবাইয়ের সঙ্গে, এই যে দুবাইতে কেউ চোখের চিকিৎসা করতে যায় কখনো জীবনে কেউ শুনেছে? দুবাইয়ের লোক মুম্বাইতে আসে চিকিৎসা করাতে, চেন্নাই যায় চিকিৎসা করাতে, দিল্লি যায় চিকিৎসা করাতে। আরে দুবাই যাচ্ছে চোখের চিকিৎসা করাতে? বোকা বোঝালেই হয়ে গেল, যা খুশি তাই বললেই হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন, যার বাপ এমপি ছিল, ভাই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলছেন ভাই এমএলএ ছিল, এমপি ছিল, সবকিছু। তখন তো আপনারা কোনো কথা বলেননি, যাদের ফ্যামিলির এতগুলো এমপি এমএলএ। তারা তো নিজের জোরে এমপি হয়েছে। তার বাবা যে এমপি ছিল, তার বাবা তো ওখানে কাজ করেছে, এতদিন ধরে হয়েছে। তার বাবা, তার বাড়ি আমি দেখেছি, শান্তিকুঞ্জ যে বাড়িটা আছে কাঁথিতে, সেই বাড়িতে ওর বাবা, একটা 3 তলা বাড়ি, এবং সেই বাড়িতে ওর বাবা আহ, মানে যে ঘরে সাধারণ মানুষকে মিট করেন বা তাদের সাথে কথা বলেন, সেটা হচ্ছে 1 তলায়, আর উনি থাকেন 3 তলায়। দিনের মধ্যে 10-12 বার ওপর নিচ করেন এই শরীরে। ওর তো ক্ষমতা আছে, এবং ও তো রাজনৈতিক পরিবার। শুভেন্দু অধিকারীকে আমি প্রথম দেখি যে 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময়, এবং সেটা দেখে আমি অসম্ভব ইমপ্রেসড হয়েছিলাম। আমি যে গত 2 বছর 2.5 বছর ধরে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে সমর্থন করে যাচ্ছি, তার মূল কারণ হচ্ছে যে ওর রাজনৈতিক প্রজ্ঞাটা আমি তখনই বুঝেছিলাম। এবং পরবর্তীকালে অন্য বিজেপি যারা নেতৃস্থানীয় আছেন তাদের তুলনায় তারাও ভালো, কিন্তু তাদের তুলনায় অভিষেক শুভেন্দু অনেক ওপরে, এবং সেই জন্য আমি শুভেন্দুকে সমর্থন করেছিলাম। সৌমেন্দু আছে, সেও তো রাজনৈতিক পরিবারের, তারা তো পরিবারের সূত্র দিয়ে আসেনি, তারা তো লড়াই করে এসেছে। মমতা যেমনি, মমতার একটা কথা আমি বলি যে মমতার হাজার দোষ, কিন্তু মমতা তো লড়াই করে যেখানে আছেন এখন, সেখানে লড়াই করে পৌঁছেছেন। আর তার ভাইপো অভিষেক, সে তো মমতার কোলে বসে এইসব করেছে আর কি। অতএব দুজনে এক নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় রয়্যালিটির টাকা পাচ্ছে না, বইয়ের রয়্যালিটি, বলছে সেটাও আমার বন্ধ করে দিয়েছেন, আমার সংসার চলতো যেটা টাকা দিয়ে। এ ভগবান, আর সংসার চলতেই পারতো, কারণ যেসব কাগাবাগা ছবি আঁকতেন আর যে মানে উল্টোপাল্টা কবিতা লিখতেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং বলো দেখি কোলা ব্যাং, এগুলো কি কবিতা? এ তো জঞ্জাল। এই জঞ্জাল থেকে উনি রয়্যালটি পেতেন, তার কারণ হচ্ছে জবরদস্তি করে সকলকে দিয়ে কেনাতেন। বিজেপি সরকারে আসার পর 20টা ধর্ষণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। হ্যাঁ, হতে পারে 20টা ধর্ষণ হয়েছে, তাদের এতে অপরাধীদের ধরা হবে, ধরে শাস্তি দেওয়া হবে, তখন সেই সময় তাদের রং দেখা হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তার রাজত্বে কি হয়েছিল, একটা দিনে বগটুইতে কি হয়েছিল? বলছে পুলিশের বৈরিকীকরণ চলছে, আইসি গিয়ে বলছে হয় বিজেপি করো না হলে জেলে চল। এ মিথ্যে কথা। মমতা মিথ্যে কথা বলতে অসম্ভব পারদর্শী, জুড়ি জুড়ি মিথ্যে কথা বলেন, এগুলো মিথ্যে কথা। ফেসবুক লাইভ করছে উনি এখন নেত্রী। কি করার আছে বেচারার, কি করার আছে? না না, কিচ্ছু করার নেই, দেখে কষ্ট হয়। এমনি যে আমরা টিভিতে দেখি মমতাকে, দেখে কষ্ট হয়।